আমরা দেখেছি সেনাবাহিনীর গাড়িতে করে জেলখানা থেকে মানে বীরের বেশে বেরোচ্ছে চিহ্নিত জঙ্গিরা। প্রথম কথা হলো যে আপনি যে হোলি আর্টিজানের ঘটনার কথা বলেছেন, তার পরবর্তীতে এটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম যে হোলি আর্টিজানের ঘটনার সময় যে আশঙ্কা করা হয়েছিল ব্যাপারটি ঘটেছে উল্টো। বিভিন্ন দেশ উল্টো এসে বাংলাদেশ সরকারকে, তৎকালীন বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছে যে আমরা তোমাদের পাশে আছি, কারণ তাদের বিশ্বাস ছিল তৎকালীন বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে খুব কঠোর অবস্থান নেবে এবং জঙ্গিবাদের পুরো নেটওয়ার্কটা ধ্বংস করে দিবে। এখন আপনি আসেন 2024 সালে জুলাই আগস্টের ঘটনায় কি হয়েছে। বেশ কয়েকটা জেলখানা ভেঙে জঙ্গিরা বের হয়েছে, নম্বর ওয়ান। নম্বর টু, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়ে এই যারা ভেতরে ছিল তাদেরকেও মুক্ত করে দিয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর গাড়িতে করে জেলখানা থেকে মানে বীরের বেশে বেরোচ্ছে চিহ্নিত জঙ্গিরা। তো এখন আপনি বলেন যে তার উপরে যারা জেলখানা ভেঙে বের হয়েছে সেই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে। হ্যাঁ, তো দুটা জিনিস কানেক্ট করেন এবং এর পরের সিকোয়েন্সে আসেন। বাংলাদেশে এই জঙ্গিরা প্রকাশ্যে মিছিল করেছে, প্রকাশ্যে আল কায়দার পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, বেরিয়েছে, সেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস হতে দিয়েছে, কোনোটাকে থামায় নেই, আটকায় নেই। তার মানে হচ্ছে তখন দেশের বাইরে এবং দেশের ভেতরে যারা অসাম্প্রদায়িক চিন্তাভাবনার মানুষ এবং দেশের বাইরে যারা বিনিয়োগকারী এবং বাংলাদেশের পাশে ছিল সবসময়, তাদের যেটা হয়েছে তাদের মধ্যে একটা সিগন্যাল গেছে যে এই সরকার জঙ্গিবাদকে শুধু প্রশ্রয় দিচ্ছে না, বরং লালন পালন করছে। হ্যাঁ, এটা গেল একটা ঘটনা। এই কারণে নতুন ইনভেস্টর কিংবা কেউ আসবে না দেশে জঙ্গিবাদ। দ্বিতীয় একটা ঘটনা আমি আপনাকে বলি। বাংলাদেশের কিছু ইন্ডাস্ট্রি মানে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় কয়েকটা শিল্প বেশ চমৎকার ভালো করছিল। আপনার বেক্সিমকো বলেন, ওষুধের জন্য চমৎকার ভালো করছে, বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করতো বাংলাদেশ। তারপরে দেখেন গাজী টায়ার, বাংলাদেশের নিজস্ব সক্ষমতা, নিজস্ব চাহিদা মিটিয়ে তারা এক্সপোর্টে গিয়েছিল গাজী টায়ার, বাংলাদেশের টায়ার ফ্যাক্টরি, যেখানে আমরা এর আগে গাজী টায়ার আসার আগে, বাজারে আসার আগে আমরা দেখেছি যে টাটার টায়ার ছাড়া বাংলাদেশে, ভারতীয় টায়ার ছাড়া কোনো টায়ার পাওয়া যেত না। খুব অল্প কিছু আপনার জাপানিজ, কোরিয়ান টায়ার পাওয়া যেত। হ্যাঁ, তো এবং সেগুলো খুব দামি ছিল, টাটা টায়ার দিয়ে মার্কেট সয়লাভ ছিল। তারপরে যখন গাজী টায়ারটা, যখন বাংলাদেশ মার্কেটটা মোটামুটি পুরোপুরি দখল করে নিল, তখন কি হলো, গাজী টায়ারের এই যে গাজী টায়ারের ফ্যাক্টরিটা পুড়িয়ে দিল। সেখানে কত মানুষ মারা গেছে সেটা আমরা জানি না, ফ্যাক্টরিটা পুড়িয়ে দিল। এখন একজন বিদেশি বিনিয়োগকারী আমার দেশে বিনিয়োগ করার আগে চিন্তা করবে যেই দেশের মানুষ, যেই জাতি নিজের দেশের সম্পদের প্রতি মানে মায়া নাই, নিজের দেশের সম্পদ ধ্বংস করতে পারে, তার কাছে আমার সম্পদের কি মূল্য আছে, আমার সম্পদ সেখানে কতটুকু নিরাপদ, আমি কেন এই অনিরাপদ পরিবেশে যাব। বেক্সিমকো ধ্বংস করা হলো, গাজী টায়ার ধ্বংস করা হলো, বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে আপনি দেখেন বাংলাদেশের আরো দুটা ব্র্যান্ড চমৎকার বিভিন্ন দেশে পোর্ট হতো, প্রাণ, স্কয়ার। আমরা ইউরোপে প্রাণ এবং স্কয়ার প্রচুর জিনিস পেতাম, এখন আগের মতো পাই না। কিন্তু আমি একটা তথ্য দিতে চাই, আমি প্রচুর ভারতে যেতাম বিভিন্ন অফিসের কাজে। ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ অঞ্চলটা সহ আশপাশের অঞ্চলটাতে প্রাণ, আরএফএল এর প্রোডাক্ট যে কি পরিমাণ মার্কেটে পপুলার ছিল, হ্যাঁ, এই 2 বছরে আমার ওখানকার বন্ধুবান্ধবরা আমাকে বলে যে প্রাণের জিনিসপত্র পাওয়া যায় না, তোমাদের কেউ যদি মানে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার থাকে একটু জানিও, আমাদের অমুক প্রাণের জিনিসটা আমাদের আনাতে হবে। এটাতে লস কার, ক্ষতিটা কার হয়েছে? ভারতের ক্ষতি হয়েছে। ভারতের প্রাণের প্রোডাক্ট নেই, তাদের নিজেদের আরো মিনিমাম 15টা ব্র্যান্ড আছে, লোকাল ব্র্যান্ড আছে। তারা 2 টাকা, লোকাল মানুষ 2 টাকা বেশি দিয়ে হইলেও কিংবা লোকাল ব্র্যান্ড আরো সস্তায় কিনবে। কিন্তু ক্ষতিটা কার হলো? গাজী টায়ার ধ্বংস করে ক্ষতিটা কার হলো? বেক্সিমকো ধ্বংস করে ক্ষতিটা কার হলো? প্রাণ, আরএফএল এর এই যে ব্যবসাটা ভারতের মার্কেটটা হারালো, ক্ষতিটা কার হলো? এবং এই আপনার এই উত্তরের মাধ্যমেই আমরা এই লাইভটি শেষ করব। মানে কিছু নির্লজ্জ বেহায়া মানুষ আছে, তাদেরকে যদি কেউ কুটকিও মারে তাহলে জিজ্ঞেস করবে যে আপনি ধনে ব্যথা পান নাই তো? তার মধ্যে এই একজন, যদি আপনি এই এর উত্তরটা দিতেন। আচ্ছা, বিদ্যুতের সমস্যা আওয়ামী লীগের সময় থেকে
খুবই ভালো। আওয়ামী লীগের সময় থেকে। আওয়ামী লীগ তো খারাপ। আওয়ামী লীগ তো নাই দেশে। তো সমাধান করার জন্য এত বড় ফেরেশতাকে এনে বসানো হয়েছে। সে সমাধান করতে পারল না কেন? এখন বর্তমান সরকার কি করলো তাহলে? হ্যাঁ? তারপর আরেকজনে একটা মন্তব্য করেছে। আমি দেখলাম যে তারেকের চেয়ে ইউনূস ভালো ছিল, হাসিনা নয়। এই একই লোক। একটা একই লোক। একটা আপনি সেক্টর বলতেছেন না আমাকে এই যে শুধু আমাকে দিনাজপুর থেকে শুধু বলতেছেন না যে এটা হ্যাঁ গোলমাল। 24 জুলাই আগস্টের পরে বাংলাদেশের একটা সেক্টরের উন্নতি কিংবা একটা টাকা বিদেশ থেকে বিনিয়োগ নতুন এসছে সে দেখাক। শেখ হাসিনার আমলের তথ্য ডাটা যা বলে তার চেয়ে একটু বেটার একটা সেক্টর দেখাক ভাই। তা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই লোক যে বাংলাদেশের সরকারি হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিন গুলা পর্যন্ত কেনেনি। এখন বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে যে ফ্রি মেডিসিন দেওয়া হতো সেই ওষুধগুলো পাওয়া যায় না। 1000 শুধু সরকারি হিসাবে 900-র মতো শিশু মারা গেছে হামের টিকা সময় মতো না পেতে, না পাওয়াতে। মানে এর যে যদি একটু বলি মিশু ভাই, এর যদি নিজের সন্তান হামে মারা গিয়ে থাকে তাহলে বলবে যে আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে। এরকম নির্লজ্জ বেহায়া মানুষেরা। আমাদের লাইভ দেখছেন মুক্তিযোদ্ধা মাকসুদ আলী ভাই। আমি জানি না মিশু ভাইয়ের সাথে মাকসুদ আলী ভাইয়ের পরিচয় আছে কিনা। ওনার বাড়ি ধানমন্ডি 31 এবং উনি সরাসরি এই হত্যাকাণ্ডের সাক্ষী। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে সাক্ষী, সরাসরি সাক্ষী যে কয়জন তার মধ্যে মাকসুদ আলী ভাই একজন। এই যে নির্লজ্জ একটা আছে, এই যে জামায়াতটা নির্লজ্জ, এদের কোনোভাবে লজ্জা হবে না। এদের কোনোভাবে কোনো একই মানুষ উনি তো একই বিদ্যুতের সমস্যার সমাধান একমাত্র জামাত করতে পারবে। হ্যাঁ, এটা ঠিক। না শুনেন, না একটা দিক দিয়ে ভাবলে ঠিক, কারণ তারা তো ঘরে না ঘুমিয়ে হোটেলে যে ঘুমায়, তো তাদের ঘরের বিদ্যুতের চাহিদা তো কম থাকবে। হ্যাঁ, তো সেটা দিয়ে সাধারণ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ হতে পারে। কথা আপনার ধন্যবাদ, আপনি চমৎকার একটা পয়েন্ট এনেছেন, আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে ঘরে না থেকে হোটেলে বিভিন্ন 70 বছরের মানুষ যখন 18 বছর বয়সী তরুণীকে চাকরি দেওয়ার নাম করে অন্য জায়গায় যে বিনোদনের খোরাক হিসেবে মানে বিনোদন পেতে চায়, তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং মানে এটা আসলে আমি পৃথিবীর সকল শিশুই পবিত্র আমি মনে করি। এই যে যাকে দেখতে পাচ্ছেন তার যদি 13 বছরের মেয়ে থাকে সেটা তার সিনিয়র লিডারকে দিবে। কারণ এই যে আমরা যেটা দেখতে পেয়েছি, আপনি যে কথাটি উল্লেখ করতে চাচ্ছেন অর্থাৎ এই যে ধর্ষক গাজী নজরুল ইসলাম যার মেয়ের সাথে এই ঘটনাটি ঘটিয়েছে, ওই ছেলেটার মানে যার মেয়ের সাথে, ছেলেটা বলছেন, ওই ছেলেটার বয়স 36। সো এর মেয়েকে নিয়ে যে জামাত লিডারের কাছে দেওয়ার মতোই মেন্টালিটি এর রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইফুর রহমান মিশু ভাই। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের লাইভে এসে সময় দিয়েছেন। আসলে কোনো আশার কথা আমরা আসলে শোনাতে পারছি না আপনার কাছেও। আমি এটি চাইবো না যে ভাই আপনি এর মধ্যে আমাদের কিছু আশার কথা শোনান। তবে বাংলাদেশের 20 কোটি মানুষের সমস্যার সমাধান কে করতে পারবে বা কে করেছিল, যদি এর মতো নির্লজ্জ জামাত না হন তাহলে আপনি বুঝতে পারবেন বা বলতে পারবেন। আমি একটা উদাহরণ দিই। আমি আমার পরিচিত আমার সমবয়সী একজনের তারা আমার দেখা একদম নিজের চোখে দেখা 2005 থেকে 7 ওই সময়টাইতেই তো আমরা মোটামুটি পড়াশোনা শেষ করে পেশাগত জীবনে পদার্পণ করি। তাদের যে পরিবারের অবস্থা ছিল মানে আপনার সপ্তাহে হয়তো একদিন মাছ মাংস খাওয়ার মতো অবস্থা ছিল। সেই পরিবার গত আওয়ামী লীগের সময়ে তাদের এখন 2টো গাড়ি, 2টো অ্যাপার্টমেন্ট মানে ফ্ল্যাটের মালিক হয়েছে, কিন্তু তারা দেশের কোনো উন্নতি দেখে না।